ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন জানালেন সিইসি। রোববার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। তুহিন হত্যাকাণ্ডে প্রধান আসামি কেটু মিজান সহ 7 জনের 2 দিন করে রিমান্ড। বিভিন্ন স্থানে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ। শুধু পরিবর্তন নয়, ভালো কিছু চায় দেশের মানুষ, মন্তব্য তারেক রহমানের। নেতাকর্মীদের মাঝে গণতন্ত্রের চর্চা বাড়ানোর তাগিদ। ছাত্র রাজনীতি বন্ধ নয়, কল্যাণমুখী করার তাগিদ ঢাবির বিভিন্ন সংগঠনের। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি পূরণ করবে কর্তৃপক্ষ। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে রাজস্ব ঘাটতি 214 কোটি 61 লাখ টাকা। অধিক শুল্ক মুক্ত পণ্যের আমদানি করেছে। আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকে আসার আলো দেখছেন না ইউক্রেনবাসী। যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ভূখণ্ড হাতছাড়া নয়। এবং অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ বাছাইয়ে ভাগ্য নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়া বাংলাদেশ মুখোমুখি। খেলা শুরু বিকেল 3টায়। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি রাবি ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে 5 আগস্ট রাজধানীর চানখারপুলে শহীদ শাহরিয়ার খান আনাস সহ 6 জনকে হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 বরখাস্ত পুলিশের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ আনুষ্ঠানিক বিচার শুরু হবে। এরই মধ্যে 4 আসামিকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। আজ প্রসিকিউশনের সূচনা বক্তব্যের পর এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে। শেখ হাসিনার মামলার পর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় কোনো মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এই মামলায় 8 আসামির মধ্যে শাহবাগ থানার বরখাস্ত সাবেক ওসি মোহাম্মদ আরশাদ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সুজন মিয়া, মোহাম্মদ ইমাজ হোসেন ইমন ও মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেফতার আছেন, আর বাকিরা পলাতক আছেন। গেল 14 জুলাই 8 আসামির অব্যাহতির আবেদন নাকচ করে এই অভিযোগ গঠন করা হয়। আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার বিকেলে রংপুরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। এদিকে রোববার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সহকর্মী রফিকুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন শামীম হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরে শনিবার বিকেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৈঠকে তিনি আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন আশাবাদ ব্যক্ত করেন। ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, ইনশাআল্লাহ নেক্সট ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। সময় আসলে দেখতে পাবেন যে আমরা কাদেরকে কাজে লাগাচ্ছি, কাদের মাধ্যমে এই ইলেকশনটা পরিচালনা করার উদ্যোগ নিয়েছি, দেখবেন আপনারা। এর আগে সকালে একমত বিনিময় সভায় তিনি বলেন, নানা কারণে বিগত 3 নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, তাই এবার ভোটারদের আস্থা বাড়িয়ে কেন্দ্রমুখী করা সহ বিশ্বমানের নির্বাচন উপহার দেওয়ার কথা জানান সিইসি। ইলেকট্রাল প্রসেসের উপরে, ইলেকশন কমিশনের উপরে, ইভেন আমাদের যারা ইলেকশন পরিচালনা করেন, সেটা প্রশাসনের হোক, পুলিশের হোক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হোক, মানুষের আস্থাটা নষ্ট হয়ে গেছে টোটালি। সুতরাং এই যে একটা আস্থা ফিরিয়ে আনা, এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। আগের নির্বাচনের বিতর্কিত কর্মকর্তাদের এবার দায়িত্ব দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে নির্বাচন কর্মকর্তাদের নির্বাহী ক্ষমতা দেয়া হবে। মানুষ তো দেখেছে যে এখানে প্রপারলি কাজ করে নাই কেউ, সুতরাং আপনার প্রশ্নটা অত্যন্ত ভ্যালিড প্রশ্ন। এই যে একটা আস্থা ফিরিয়ে আনা, এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। নির্বাচনের আগে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হবে আশা করছেন সিইসি। জানান, নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করা হবে। আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাই যেখানে মানুষ শান্তির পূর্ণভাবে নির্ভয়ে এবং নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে, সেই ধরনের একটা পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই। আগামী নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়েও শঙ্কা জানান প্রধান নির্বাচন কমিশনার। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ধন্যবাদ।
গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় কেটু মিজান সহ গ্রেফতার 7 আসামিকে 2 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। অভিযান চালিয়ে এখন পর্যন্ত 8 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ট্র্যাপে ফেলে সর্বস্ব লুটে নেওয়া চক্রের সদস্য স্বাধীন তুহিন হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। নজরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। শুক্রবার রাতে গাজীপুর মহানগর পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন ও আলামিন সহ মোট 7 জনকে গ্রেপ্তার করে। পুলিশের উপকমিশনার রবিল হাসান জানান, কেটু মিজান ও তার স্ত্রী এবং স্বাধীনকে ভবানীপুর থেকে এবং আলামিনকে উত্তরার তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আলামিন, শাহজালাল, ফয়সাল এবং সুমনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। তারা সবাই ছিনতাই সহ অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত। তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কারণে ফয়সাল ওরফে কেটু মিজান, গোলাপী বেগম এবং স্বাধীন, এদের 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে ভবানীপুর থেকে গাজীপুরের, এবং টঙ্গী এবং ডিএমপি তুরাগ থানা থেকে আলামিনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার স্বাধীন তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। স্বাধীন যতটুকু তার কথাই বলেছে, সে হচ্ছে বাস ড্রাইভার, সে 8-9 বছর ধরে এখানে আছে এবং যেভাবে গ্রুপের সাথে আছে তা আমার তো মনে হচ্ছে যে সে একটা গ্রুপের সদস্য। সিসি ক্যামেরা ফুটেজে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী সে এটাতে জড়িত ছিল। বাকিরাও দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানায় র্যাব। আসামিরা নিজেদেরকে পার পাওয়ার জন্য অনেক কথাই বলবে, এটা তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্ত এখনো চলমান রয়েছে, আমার মনে হয় যে যথাসময়ে এগুলো সব জানা যাবে। সাংবাদিক তুহিন হত্যার রহস্য জানতে গ্রেপ্তার 7 আসামিকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি জড়িত অন্যদের ধরতে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। এবং আমরা অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। এ সময় খুনিদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি করেন বক্তারা। সেই সঙ্গে সারা দেশে সাংবাদিকদের সুরক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে উত্তাল সারা দেশ। নানাভাবে প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক ও সাধারণ মানুষ। শনিবার সকাল থেকে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে বিভিন্ন জেলায়। দুঃখজনকভাবে সাংবাদিক হত্যা না থাকার কারণ হচ্ছে সরকারি মদদে সন্ত্রাস চলছে। এই প্রতিবাদ যদি অব্যাহত থাকে অবশ্যই সাংবাদিকের হত্যার বিচার আমরা পাবো ইনশাল্লাহ। কুষ্টিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মম ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। আজকে রাষ্ট্রে যখন সাংবাদিকরা নিরাপদ নাই, তখন আসলে সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকবে? আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই, তুহিন হত্যাকাণ্ডের সাথে যে বা যারাই যে মাস্টার মাইন্ডে জড়িত থাকুক না কেন, যে বিষয়ে থাকুক না কেন, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এই রাষ্ট্রকে। তুহিন হত্যাকাণ্ড এটা রাষ্ট্রের একটা বিচারহীনতার একটা বহিঃপ্রকাশ। মৌলভীবাজারে প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভায় সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত আইন প্রণয়ন ও জাতীয় সুরক্ষার দাবি জানানো হয়। পিরোজপুর ও নওগাঁর মানববন্ধনে সাংবাদিকদের ওপর হামলা, হত্যা ও হয়রানিমূলক মামলা গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত মত প্রকাশের জন্য বড় হুমকি বলে জানান আন্দোলনকারীরা। এছাড়া সাতক্ষীরা, মাদারীপুর, জয়পুরহাট, জামালপুর, রাজশাহী সহ বিভিন্ন জায়গায় হওয়া কর্মসূচিতে বক্তারা সারা দেশের সাংবাদিকদের উপর নির্যাতন বেড়ে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। 5 আগস্টের পর সারা দেশের মানুষ পরিবর্তন প্রত্যাশী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জাতীয় সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। আলী আক্কাস আকাশের রিপোর্ট। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিগত সরকারের আমলে নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের চিকিৎসা নিশ্চিত করার জন্য ড্যাবের চিকিৎসকদের ধন্যবাদ জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 5 আগস্টের পর সারা দেশের মানুষ বুক ভরে নিঃশ্বাস নিতে পেরেছে। যারা সরাসরি ড্যাবের সাথে সম্পৃক্ত আছেন অথবা সমর্থক বৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক বৃন্দ, এরকম চিকিৎসক বৃন্দ সারা দেশে
বিভিন্ন সময়ে বহু মানুষকে চিকিৎসা দিয়েছেন। আমি সেই সকল নির্যাতিত মানুষ যাদেরকে আপনারা চিকিৎসা দিয়েছেন, ডাক্তার সমাজ, ড্যাবের সদস্যবৃন্দ চিকিৎসা দিয়েছেন, এই সকল মানুষগুলো চিকিৎসা প্রাপ্ত সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। ড্যাবের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ভবিষ্যতে যে চিকিৎসক তৈরি হবেন সেই চিকিৎসকেরা সত্যিকার অর্থে যেন দেশের জন্য কাজ করেন এবং আপনারা ভবিষ্যৎ যে চিকিৎসক তৈরি করবেন সেই চিকিৎসকেরা সত্যিকার অর্থেই পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের চিকিৎসার সঙ্গে তারা কম্পিট করতে পারেন সেই অবস্থা তৈরি করবেন। দেশের পারস্পরিক হিংসা জিজ্ঞাসার মাধ্যমে যে কালচার তৈরি হয়েছে তা থেকে সবাইকে বিরত থাকার আহ্বানও জানান বিএনপির এই নেতা। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। যুগপৎ আন্দোলন শরিক দল ও জোটের সাথে মতবিনিময় করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত গুলশান চেয়ারপারসন অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় 18 দল ও জোটের নেতৃবৃন্দ সহ গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দরাও অংশ নেন। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি যুক্ত হন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুও উপস্থিত ছিলেন। ডাকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করা এক ধরনের ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সব পক্ষের ছাত্রদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন ছাত্র শিবির। আবাসিক বা একাডেমি কেন্দ্রিক ছাত্র রাজনীতি না রাখার পক্ষে গণ অধিকার পরিষদ। সব ছাত্র রাজনৈতিক দল ও সাধারণ ছাত্রদের মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ রাজনৈতিক বন্দোবস্ত করার প্রস্তাবও রাখে নেতাদের। হাসান আল মাহমুদের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের পাল্টা কর্মসূচি হিসেবে শনিবার বিকেলে ক্যাম্পাসে তালি মিছিল করেছে ছাত্রদল। ডাকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবি ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ ছাত্রদলের। বাংলাদেশকে ঘিরে যে ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র চালু হয়েছে, এটি একটি ষড়যন্ত্রের অংশ। রাজনীতিটা কিভাবে পরিচালিত হতে পারে, শিক্ষার্থীদের কল্যাণে কিভাবে হতে পারে, সেটি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ আলোচনা হতে পারে। হল ও একাডেমিক এরিয়া রাজনীতি ক্যাম্পাসে আবারও নিপীড়নের পরিবেশ ফিরিয়ে আনবে বলে আশঙ্কা ছাত্র অধিকার পরিষদের। সংগঠনের নিয়ন্ত্রণ ক্যাম্পাসের বাইরে থেকে কোনো বৃহৎ রাজনৈতিক দলের কেউ যদি করে, তাহলে সে যখন নির্দেশ দিবে তখনই তো আবার ঠিক আছে সেই আপনার সাদ্দাম ইনানদের মতো, সৈকত সোয়েনদের মতো অন্যরা আমাদের উপর হামলে পড়বে। ঠিক ক্যাম্পাসে আর একটা ছাত্রলীগ তৈরি হবে। হল রাজনীতির সঙ্গে নিজেদের সম্পৃক্ততা নেই জানিয়ে ছাত্র শিবির জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত সব পক্ষের ছাত্রদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেয়া। আর বাম সংগঠনগুলো কমিটির তালিকা প্রকাশে গুরুত্ব দিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন দ্রুততম সময়ের মধ্যে যেটা উচিত সেটা হচ্ছে প্রত্যেক স্টেক হোল্ডারের সাথে বসে একটা কনসেনসাসের ভিতরে মাধ্যমে সবার ঐক্যমতের ভিত্তিতে একটা লিখিত ফরম্যাটে নিয়ে আসা। এখন কোনো দলীয় সরকার ক্ষমতায় নাই, এই অবস্থায় আপনি সবগুলো সংগঠনকে ডাকেন না, সবগুলো সংগঠনকে ডাইকে বরং উল্টা কথা বলেন যে রাজনীতি প্রকাশ্য করতে হবে। ফলে বিশ্ববিদ্যালয়ে এই ধরনের সিদ্ধান্ত নিতে হলে সিনেট সিন্ডিকেটের মাধ্যমে মূলত এই সিদ্ধান্ত নিতে হয় এবং এইটা আসলে যে সিদ্ধান্ত নিতে পারে যেটা হলো এখতিয়ারভুক্ত যতটুকু আছে ততটুকু। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে সব পক্ষের মতামতের ভিত্তিতে নতুন বন্দোবস্তের দাবি ছাত্র ফেডারেশন সহ কয়েকটি দলের। সাধারণ শিক্ষার্থী যারা, তাদের সেন্টিমেন্ট, তাদের যে মতামত, সেটাকে গুরুত্ব দিয়ে এখন আমাদের সবার একটা সামাজিক একটা চুক্তিতে, ক্যাম্পাসের একটা চুক্তিতে আসা প্রয়োজন। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এদিকে হলে ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের দাবি পূরণ করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমনটি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা শেষে ব্রিফিংয়ে সিদ্ধান্ত জানান তিনি। বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি না রাখার বিষয়ে আগে সিদ্ধান্ত বহাল আছে। সিদ্ধান্ত কার্যকরে রোডম্যাপ তৈরিতে সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান উপাচার্য। আজকে তো গতকালকে তো আমরা 17 জুলাইয়ের যে সমঝোতাটা হয়েছিল তার আলোতে একটা পরিষ্কার আমরা একটা ডিক্লারেশন দিয়েছি। সেটি বাস্তবায়ন করবার জন্য এখন
আমাদের যে কর্মপন্থা নির্ধারণ করতে হবে, এটা অনেক খুঁটিনাটি বিষয় আছে, আইনগত বিষয় আছে, আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড, সামনে যেহেতু ডাকসু আছে, আমরা সবাই ডাকসুর ব্যাপারে আগ্রহী, ছাত্র সংগঠনের বড় একটা দাবি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের হল পর্যায়ে যখন রাজনীতির রূপরেখা কেমন হবে ডাকসুকে কেন্দ্র করে, সেটা একটা বিবেচনার বিষয় আছে। এই জন্য আমরা এখন যেটা করছি যে আজকে আমরা ওই বিস্তারিত কর্মপন্থাটা ঠিক করার চেষ্টা করছি, যেটা একটা গাইডলাইন আকারে আমাদের উপস্থাপন করা হবে। দেখছেন সংবাদ সকাল। জুলাই আন্দোলনে চানখারপুলে 6 জনকে হত্যা মামলার 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। সাবরিনা, আপনি আমাদের জানাবেন আজকের মামলা ও আসামিদের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? স্নেহা, আজকে চানখারপুলের 5 আগস্ট অর্থাৎ সেখানে হচ্ছে শাহরিয়ার শহীদ আনাস, আমরা এটা ইতিমধ্যে কিন্তু আমরা শহীদ আনাসের ব্যাপারে আসলে জেনেছি গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া থেকে, যে সে আসলে 5 আগস্ট আসলে বিজয় মিছিলে যখন গিয়েছিল রাস্তার মধ্যে ছাত্র জনতার মাঝে, তখনই তাকে হচ্ছে পুলিশের গুলিতে আসলে সে নিহত হয়। এবং সেই সাথে এই মামলায় কিন্তু শহীদ শাহরিয়ার আনাস সহ 6 জনকে হত্যার মামলায় আজকে এই চানখারপুলের মামলার সাক্ষ্য গ্রহণ, অর্থাৎ আজকে হচ্ছে সূচনা বক্তব্য হবে এবং হচ্ছে তারপরে হচ্ছে সাক্ষ্য গ্রহণ হবে। এখন আমি যদি একটু বলতে চাই যে এই মামলায় কিন্তু 14 জুলাই হচ্ছে যাদের বিরুদ্ধে আর কি আসামি করা হচ্ছে 4 জন পলাতক এবং 4 জন হচ্ছে তাদেরকে আজকে ট্রাইব্যুনালে যে হাজির করা হয়েছে, তাদের যে আসামি পক্ষের আইনজীবীরা তারাও হচ্ছে ট্রাইব্যুনালের সামনে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন এবং সেই সাথে কিন্তু প্রসিকিউশন হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। এবং পরবর্তীতে এই যে মামলার আসামিদের যে আইনজীবীরা আছে তারা যখন অব্যাহতির আবেদন করে এই মামলা থেকে, সেইটাই নাকচ করে আসলে আজকে ট্রাইব্যুনাল হচ্ছে অভিযোগ আমলে তো নিয়েছেন এবং সেই সাথে আজকে কিন্তু সূচনা বক্তব্য এবং সেই সাথে সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করে দিয়েছেন। আজকে প্রথমে সূচনা বক্তব্য হবে, অর্থাৎ সূচনা বক্তব্যতে যেটি হবে সেই প্রসিকিউশন অর্থাৎ চিফ প্রসিকিউটর এই মামলার যেভাবে তদন্ত প্রতিবেদন হয়েছে, তদন্তের মধ্যে কি কি উঠে এসেছে এবং এই মামলার শুরু থেকে শেষ অবধি আসলে কে কিভাবে আসলে জড়িত ছিলেন এবং কিভাবে শহীদ আনাস মারা গিয়েছিল এবং সেই সাথে 6 শিক্ষার্থী আসলে মারা গিয়েছেন, সেগুলো তুলে ধরবেন এবং পরবর্তীতে আসলে এই মামলা থেকে আসলে তারা কি চান সেটি আসলে তুলে ধরবেন এবং পরবর্তীতে কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এই সাক্ষ্য গ্রহণে আসলে আমরা শেখ হাসিনার মামলাতেও কিন্তু সাক্ষ্য গ্রহণে দেখেছি যে সাক্ষ্য গ্রহণে আসলে তারাই আসবেন যারা হচ্ছে এই মামলার সাথে প্রত্যক্ষদর্শী এবং যদি যে মারা গিয়েছেন তার সাথে যদি তাকে যেভাবে যদি দেখেন বা কিভাবে তাদের সামনে আসলে খুনগুলো হয়েছে, চানখারপুলে কিভাবে ঘটনা ঘটেছে এবং যাদের সাথে হয়েছে, তারাই আসলে আজকে সাক্ষ্য দিতে আসবে। তো এখন পর্যন্ত আসলে মানে শুরু হয়নি, সূচনা বক্তব্য দেওয়া শুরু হয়নি। সূচনা বক্তব্য দেয়া আমরা যেটা আশা করছি 11:30 থেকে সূচনা বক্তব্য শুরু হবে এবং পরবর্তীতে আসলে আমরা জানাতে পারবো যে এখানে সাক্ষ্য দিতে আসলে কারা কারা এসেছেন। তো যখন সাক্ষ্য দিতে আসবেন তখন আসলে আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। স্নেহা। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, জুলাই আন্দোলনে চানখারপুলে 6 জনকে হত্যা মামলার 4 আসামিকে ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে। আমরা এতক্ষণ তার বিস্তারিত শুনছিলাম। রাজধানীর নিউ মার্কেটে অভিযান চালিয়ে 1100-র বেশি ধারালো অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে সামুরাই, চাপাতি, চাইনিজ কুড়াল সহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র। এ সময় দোকানের মালিক ও কর্মচারীদের মধ্যে 9 জনকে আটক করে সেনাবাহিনী। বিস্তারিত ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। রাজধানীর নিউ মার্কেটে ধারালো অস্ত্রের বিক্রয় কেন্দ্র ও গুদামের সন্ধান পেয়ে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় সামুরাই, চাপাতি, চাইনিজ কুড়াল, বাংলা কুড়াল ও চাকু সহ প্রায় 1100-র অধিক ধারালো অস্ত্র উদ্ধার করে তারা। শনিবার রাতে নিউ মার্কেটের 3টি দোকান থেকে এসব অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী সদস্যরা। এ সময় দোকানের মালিক ও কর্মচারীদের মধ্যে 9 জনকে আটক করা হয়। এই বিষয়ে রাতেই সরওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী। সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 23-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ বলেন, ঢাকার বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের শোডাউনে এ ধরনের অস্ত্র দেখা যায়, যা সন্ত্রাসীদের হাতে তুলে দিচ্ছে একটি চক্র। এই আইটেমগুলো সিক্রেটলি বিক্রি করা হচ্ছে এবং কাইন্ড অফ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এবং এই আইটেমগুলো কিন্তু আমরা যেটা দেখেছি যে খুব বেশি দিন ধরে তাদের কাছে ছিল তা না। রিসেন্টলি গত 3-4 মাস ধরে এগুলো বিশাল আকারে মজুত করা হয়েছে
এবং এগুলো বিভিন্ন সন্ত্রাসীদের হাতে দেখা যাচ্ছে। কিশোর গ্যাংয়ের কার্যকলাপ বন্ধে এ ধরনের অস্ত্র উদ্ধার অভিযান আরও চলবে বলেও জানান তিনি। কিশোর গ্যাংয়ের দৌরত্ব বন্ধ করতে হবে এবং ইনশাল্লাহ আমরা তা বন্ধ করবই। আপনাদের আশেপাশে কেউ ধারালো অস্ত্রের অবৈধ ব্যবসা করলে আমাদের নিকটস্থ সেনা ক্যাম্পে খবর দিবেন। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দৃঢ় অবস্থানে রয়েছে। এ সময় ব্যবসায়ীদের এসব অস্ত্র বিক্রি বন্ধের অনুরোধ জানিয়ে জনগণকেও সচেতন থাকার আহ্বান জানান এই সেনা কর্মকর্তা। আপনারা কেউ এই ধরনের সামুরাই চাপাতি বা ধারালো অস্ত্র বিক্রি করবেন না। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। সাবেক সরকারি কর্মকর্তা এবিএম আব্দুস সাত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন বলে দাবি করেছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। কারো অসদাচরণের বিশ্বাসযোগ্য প্রমাণ থাকলে তা যথাযথ আইনগত ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার রাতে এক বিবৃতিতে এই আহ্বান জানান মন্ত্রিপরিষদ সচিব। বিবৃতিতে বলা হয়েছে, প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের শনাক্ত না করে ঢালাওভাবে অভিযোগ করার দায়িত্ব জ্ঞানহীন এবং জন আস্থার জন্য ক্ষতিকর। অন্তর্বর্তী সরকারের 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে রয়েছে বলে শুক্রবার এক অনুষ্ঠানে দাবি করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। মন্ত্রিপরিষদ সচিবের বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রশাসন স্বচ্ছতা, সততা এবং জবাবদিহির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘ 16 বছর পর আজ বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনের প্রস্তুতি ও নেতাকর্মীদের প্রত্যাশার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, আপনি আমাদের জানাবেন সম্মেলন ঘিরে নেতাকর্মীদের কেমন উচ্ছ্বাস দেখছেন? শুভ সকাল স্নেহা। দীর্ঘ 16 বছর পর রাজশাহী মহানগর বিএনপির যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, তার জন্য কিন্তু পুরো রাজশাহী মহানগর জুড়ে একেবারে উৎসবের আমেজ। নেতাকর্মীরা দীর্ঘদিন পরে এরকম খোলা মঞ্চে প্রোগ্রামের আয়োজন করতে পেরে তারাও খুশি। আমরা যদি একটু দেখাই যে সম্মেলন ঘিরে মাদ্রাসা মাঠের পাশের যে সড়কটি, সেখানে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বিকেল 4:30 নাগাদ এই সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে এবং বেলা 11:30টার পর থেকেই দলীয় নেতাকর্মীরা এখানে আসতে শুরু করবেন। মহানগর সাংস্কৃতিক অনুষ্ঠান দুপুর 2টার পর থেকেই মূলত সম্মেলনের যে কার্যক্রম সেগুলো শুরু হবে। এবারের যে দীর্ঘ 16 বছর পর যেহেতু এই সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, ফলে বিএনপির যে তৃণমূলের নেতাকর্মীরা তাদের প্রত্যাশা কেমন, সেই নেতাকর্মীরা যারা নেতৃত্বে আসতে চান নতুন, তাদের প্রতি তাদের কি প্রত্যাশা আছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে। আমরা এখানে যারা আছেন তাদের সঙ্গে কথা বলতে চাই। আপনার কাছ থেকে একটু জানতে চাই, দীর্ঘদিন পরে সম্মেলন হচ্ছে, কেমন লাগছে আর কেমন নেতৃত্ব প্রত্যাশা করেন? ধন্যবাদ। আসলে রাজশাহী মহানগর বিএনপিতে প্রায় 15-16 বছর পরেই সম্মেলন হচ্ছে। সম্মেলনের মাধ্যমে রাজশাহী মহানগর বিএনপিতে নতুন নেতৃত্ব আসবে। আসলে আমরা বেশ কয়েকদিন থেকে দেখছি প্রায় ঈদের আমেজের মতো সারা রাজশাহী শহরে সকল নেতাকর্মী তাদের নেতাকর্মীদের ব্যানার ফেস্টুনে ছেয়ে দিয়েছে। ওয়ার্ডে ওয়ার্ডে, থানায় থানায়, মহানগরে অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রত্যেক দিন মিছিল হচ্ছে, আনন্দ মিছিল হচ্ছে, তাদের নেতাকর্মীদের নামে মিছিল হচ্ছে। এটা একটা অনেক বড় আনন্দ এবং উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, যিনি সারা বাংলাদেশের এখন নেতৃত্ব দিচ্ছে, সারা বাংলাদেশের মানুষ যাকে নিয়ে এখন স্বপ্ন দেখে, দেশনায়ক তারেক রহমান আজকে লাইভে আমাদের রাজশাহী মহানগরের নেতৃবৃন্দর উদ্দেশ্যে ভাষণ দিবে। জাতির উদ্দেশ্যে, মানে সারা রাজশাহী শহরের সাধারণ মানুষ এবং বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন সকল নেতাকর্মীর উদ্দেশ্যে ভাষণ দেবে। এটাও আমাদের জন্য অনেক বড় একটি। আপনারা কেমন নেতৃত্ব প্রত্যাশা করছেন দীর্ঘদিন পর যেহেতু সম্মেলনটি হচ্ছে? আমরা এমন নেতৃত্ব প্রত্যাশা করছি, দীর্ঘ 17 বছর সারা বাংলাদেশের মানুষকে এই আওয়ামী লীগ সরকার গুম, খুন, নির্যাতন, হামলা, মামলার যে শিকারগুলো হয়েছে, রাজশাহী মহানগর যে সকল নেতৃবৃন্দ প্রবীণ, নবীন এবং তরুণদের সমন্বয়ে প্রত্যেকটা নেতাকর্মীদেরকে নিয়ে যারা আন্দোলন সংগ্রামে পাশে থেকেছেন, তাদের দুঃখ দুর্দশা দেখেছেন এবং তাদেরকে সুসময়ে এবং ভালো সময়ে যাদের যোগ্য নেতৃত্বে নিয়ে আসছেন অঙ্গ সহযোগী সংগঠন এবং নেতাকর্মীদেরকে, সেই সকল নেতাকর্মীদেরকে আমরা চাচ্ছি যে রাজশাহী মহানগর বিএনপিতে
তারা নতুনভাবে উদয় হোক এবং নতুন একটি রাজশাহী যে রাজশাহীর মাটি বিএনপির ঘাঁটি সেটি আবার প্রতিষ্ঠিত। ধন্যবাদ আপনাকে। স্নেহা, আমরা কথা বলছিলাম তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে, তারা যেটি বলছিলেন যে দীর্ঘ 17 বছরে যারা নির্যাতিত হয়েছেন, দলকে সংগঠিত করতে কাজ করেছেন, তেমন নেতৃত্ব যেন সম্মেলনের মাধ্যমে আবারও মহানগর নেতৃত্বে আসে। তো এই ছিল রাজশাহী থেকে বিএনপির সম্মেলন ঘিরে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। শাহেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। 2024-25 অর্থ বছরে চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ স্থল বন্দরে রাজস্ব ঘাটতি হয়েছে 214,61,12,000 টাকা। ফল, কৃষিপণ্য, পাথর সহ বিভিন্ন অধিক শুল্কমুক্ত পণ্যের আমদানি কমায় রাজস্ব ঘাটতি হয়েছে বলে দাবি আমদানিকারক, ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টদের। তারেক রহমানের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। 2024-25 অর্থ বছরের শুরু থেকেই আন্দোলন সংগ্রামে অস্থিতিশীল হয়ে পড়ে সারা দেশ। সরকার পতনের পর সম্পর্কের অবনতি হয় বাংলাদেশ ভারতের মধ্যে। এর প্রভাব পড়ে আমদানি রপ্তানি কার্যক্রমেও। গেল অর্থ বছরে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে রাজস্ব ঘাটতি হয়েছে 214,61,00,000 টাকা। আমদানিকারক ও ব্যবসায়ীরা জানান, পুরো অর্থ বছর জুড়েই ছিল অস্থিতিশীল পরিস্থিতি। এমনকি দুই দেশের সম্পর্কের অবনতি, ডলার সংকটে চাহিদা মতো পণ্যের অর্ডার দিতে না পারা, ব্যবসায়ীদের ভিসা না দেয়া ও রাজনৈতিক সংকটে সোনা মসজিদ স্থলবন্দরে গতি কমেছে আমদানি রপ্তানিতে। বর্তমান সময়টাতে বেশি মানে গাড়ি একবারই নাই বললেই চলে, একমাত্র পাথরের পোর্টে পরিণত হয়েছে। অনেক দিন ধরে ফল বন্ধ, ফল আমদানি করতে হচ্ছে না। নানা রকম জটিলতার কারণে এখানে আমদানিকারক নিরুৎসাহিত হচ্ছে। পট পরিবর্তনের পর থেকে ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্কটা একটু অবনতি করেছে, তারপরে আনুষঙ্গিক পরিবেশের জন্য হচ্ছে না। আশা করি যে সবারই আন্তরিকতা থাকলে ইন ফিউচার বা খুব শর্ট টার্মে না হলেও আশাবাদী যে আমরা এটা ঠিক হয়ে যাবে। ডলার সংকট ছিল, ডলার $102 এলসি করলে $125 পেমেন্ট করতে হয়েছে। এইভাবে ইম্পোর্টারগুলো আমাদের অনেক মায়ের খেয়ে গেছে। বর্তমান সরকারের আমদানি নির্ভরতা কমানোর উদ্যোগের কারণে রাজস্ব ঘাটতি হয়েছে বলে দাবি কাস্টমস কর্মকর্তাদের। আলু, পেঁয়াজ ও গুড় সহ কৃষিপণ্য না আসায় রাজস্ব ঘাটতির অন্যতম কারণ বলে দাবি তাদের। সরকার খুবই প্রচেষ্টার মাধ্যমে আমদানি নির্ভরতা কমিয়েছে ইন্ডিয়া থেকে। কাঁচামরিচ, পেঁয়াজ এগুলোর দাম বেশি থাকার কারণে আমদানি বেশি ছিল, কিন্তু এবছর দেখা যাচ্ছে ইন্ডিয়া থেকে এগুলো আমদানি করা লাগছে না, ইন্ডিয়া বা পার্শ্ববর্তী দেশ থেকে। এটা একটা কারণ। সোনা মসজিদ স্থলবন্দরে 1,122,41,59,000 টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে 907,80,47,000 টাকা। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। আজ বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 101তম জন্মবার্ষিকী। সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিভিন্ন আয়োজন। এদিকে সুলতানের সংগ্রহশালাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি দর্শনার্থীদের। নড়াইল থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 1924 সালের 10 আগস্ট তৎকালীন মহকুমা শহর নড়াইলের চিত্রা নদীর পাশে মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ মোহাম্মদ সুলতান। তার পিতা মোহাম্মদ মেসের আলী ও মাতা মোসাম্মদ মাজু বিবির দেওয়া নাম ছিল লাল মিয়া। SM সুলতান তার জীবনের মূল সুরছন্দ খুঁজে পেয়েছিলেন চিত্রশিল্পে। 1950 সালে ইউরোপের যৌথ প্রদর্শনীতে তার ছবি সমকালীন বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো, ডুফি, মাতিসের ছবির সঙ্গে প্রদর্শিত হয়। সুলতানই একমাত্র এশিয়ান শিল্পী যার ছবি এসব শিল্পীদের ছবির সঙ্গে একত্রে প্রদর্শিত হয়েছে। সুলতানের শিশু স্বর্গের আর্ট স্কুলে চিত্রাঙ্কনের প্রতি ঝোঁক রয়েছে শিশুদের। হতে চায় সুলতানের মতো বরেণ্য শিল্পী। আমাদের এখানটায় ফল, ফুল এবং নানা ধরনের ছবি আঁকা শেখায়। আমি বড় হয়ে SM সুলতানের মতো একজন চিত্রশিল্পী হতে চাই। 2 বছর ধরে ছবি আঁকা শিখি। আমি অনেক দৃশ্য আঁকা শিখছি। আমি এর আগে কিছু পারতাম না, এখানে এসে আমি অনেক গর্বিত বোধ করতেছি। শিল্পীর সংগ্রহশালা ঘিরে পর্যটন কেন্দ্র করার দাবি ঘুরতে আসা দর্শনার্থীদের। আমাদের এই নড়াইলকে ঘিরে, SM সুলতানকে ঘিরে একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে সুলতানের এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য। কিন্তু আজও সেটা বাস্তবায়ন বা আমাদের এই দাবিটা যেন পূরণ হয়, সেই জন্য সরকার বা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো সবসময়। বরেণ্য চিত্রশিল্পী SM সুলতান এর এই শিশু স্বর্গ এবং যে সংগ্রহশালা আছে এটাকে চাই যে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠুক এবং পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সরকারের কাছে আবেদন জানায়।
শেখ মোহাম্মদ সুলতানের সংগ্রহশালাকে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে প্রকল্প হাতে নিয়েছে জেলা প্রশাসন। এসএম সুলতানের যে সংগ্রহশালাটি এটি সম্প্রসারণের বিষয়ে ইতিমধ্যে ভূমি অধিগ্রহণ সহ অন্যান্য যাবতীয় সকল প্রস্তাব আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেই সাথে আমাদের যে দৃষ্টিনন্দন ঘাটটি করার বিষয়ে যেখানে ওনার নৌকাটি আছে এটিও দৃষ্টিনন্দন করার জন্য এবং সংরক্ষণের বিষয়ে আমরা প্রস্তাব পাঠিয়েছি। বরেণ্য এই শিল্পীর জন্মদিন ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে নড়াইল জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশন। নিউজ ডেস্ক, দেশ টিভি। বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের 101তম জন্মদিন উপলক্ষে নড়াইলে পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি। এ নিয়ে আরো জানাতে শিল্পীর জন্মস্থান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, কি কি আয়োজন থাকছে শিল্পীর জন্মদিন ঘিরে, আমাদের বিস্তারিত জানাবেন। জি ধন্যবাদ সেনা। যেমনটি বলছিলেন, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের 101তম জন্মদিন আজ 1924 সালের আজকের এই দিনে তিনি নড়াইলের যে মাসিমদে একটি গ্রাম, সেই গ্রামে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন। শিল্পীর জন্ম বার্ষিকী উপলক্ষে কিন্তু সকাল থেকে কর্মসূচি পালিত হয়েছে। কোরআন খতম, শিল্পীর মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ মোনাজাতের মাধ্যমেই কিন্তু এই কর্মসূচি ইতিমধ্যে শেষ হয়েছে। সব কর্মসূচিতে জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি শারমিন আক্তার জাহান সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াই কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক বা অন্যান্য সংগঠনের পক্ষ থেকে যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে শিল্পীর সমাধিতে। আমরা আসলে এখানে যে কর্মসূচিগুলো অন্যান্যবার কিন্তু বিভিন্ন কর্মসূচি পালিত হলে এবার কিন্তু কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। এ বিষয়ে আমরা আসলে এখানকার যে এসএম সুলতানের যে স্বাধীন পাওয়া, তিনি বিভিন্ন সময় এসএম সুলতানের সঙ্গে চলাফেরা করেছেন, বিভিন্ন অংশগ্রহণ করেছিলেন। সে বিষয়ে আমরা আসলে এসএম সুলতানের কাছ থেকে একটু তার সাথে যে তিনি সময় পার করেছেন সে সম্পর্কে, সুলতান সম্পর্কে আমরা একটু জানতে চাইবো। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ হানিফের কাছ থেকে আসলে সুলতান আসলে কেমন মানুষ ছিলেন এই বিষয়টিকে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি শিল্পী সুলতান সাহেব যে ধরনের মানুষ ছিল, আমি নিজেও আমার ছোটবেলায় আমি ওনাকে ওইভাবে বুঝতে পারিনি, কিন্তু আস্তে আস্তে করে বুঝেছি। বেশিরভাগে আমার বোঝার জায়গাটা এসছে যে যখন উনি 76 সালে প্রথম ঢাকাতে এক্সিবিশন করে, তখন আমি দেখেছি ওনার সঙ্গে আমি যাওয়ার সুযোগ হয় যে ঢাকার কিছু মানুষ ওনাকে খুব পছন্দ করত, অনেকে সেইভাবে করেনি। কিন্তু 82 সালে উনি যখন ম্যান অফ দ্য অ্যাচিভমেন্ট মানে ভূষিত হলেন, তারপরে দেখেছি আমার দেশ বা আমাদের দেশের বাইরে বেশিরভাগে আমার খুব মনে পড়ে বিশেষত জার্মানিরা সুলতান সাহেবকে নিয়ে যে মানে আগ্রহ সবকিছু দেখেছে, এবং ওই সময় যে উনরা নড়াইলে খুব আসা যাওয়া করতো। আর উনি সব সময়ের জন্যে সাধারণ মানুষের জন্য কাজ করতেন। উনি কিন্তু আমাদের সমাজের যারা তথাকথিত আমরা বলি যাদেরকে ভদ্রলোক, উনি এই লোকগুলোর থেকে সবসময় নিজেকে লুকায় রাখার চেষ্টা করতেন। উনি বলতেন যে এই মানুষগুলোর ভেতরে কিছুটা হলেও আর্টিফিশিয়ালি থাকে, কিন্তু যারা গ্রামে মাঠে ঘাটে কাজ করে এরা হচ্ছে খুবই মন খোলা মানুষ, এদের মনের মধ্যে কোনো কালিমা থাকে না। যে কারণে সুলতান সাহেবকে সবসময় আমরা দেখেছি যে উনি এই সাধারণ লোকজন, আমার নড়াইলে এখানে একটি গোত্র আছে যারা আদিবাসী সম্প্রদায়, ইনাদের সাথেই সবচেয়ে বেশি সম্পর্কটা আমি দেখতাম। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন, আসলে আমরা একটু আরেকজন আছে এসএম সুলতানের শিষ্য রয়েছেন আমাদের সঙ্গে, আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। সুলতানের চিত্র অঙ্কন সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। একটু জানাবেন যে আসলে কিভাবে তিনি চিত্র অঙ্কন গুলো করতেন বা তার বিশ্ববরেণ্যের যে সম্পর্কে একটু যদি বলতেন। এসএম সুলতান উনি চেয়েছিলেন আমাদের বাংলাদেশের যে মানুষ এরা একটা ভালো মানুষ হোক, খালি যে শিক্ষিত হোক, লেখাপড়া শিখে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো হবে তা না, তারা যে মানুষ হিসাবে একটা ভালো হবে এইটাই ওনার ইচ্ছা ছিল। এই জন্য উনি গ্রাম পর্যায়ে একেবারে রুট পর্যায়ে ছেলে মেয়েদের এই সুকুমার কলা শিক্ষা দিতেন। এখানে শুধু চারুকলা না, এর সঙ্গে গান বাজনা অভিনয় এগুলো তিনি তাদের শিখতেন এবং তাদের এগুলো উৎসাহ দিতেন।
জি ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এস এম সুলতানের দুইজন খুবই কাছের ব্যক্তি, আমরা যতটুকু জানতে পেরেছি একজন শিষ্য এবং তার সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, সুলতান সম্পর্কে জানানোর চেষ্টা করেছিলাম। তো এই ছিল নড়াইল থেকে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের 101তম জন্মদিন উপলক্ষে নড়াইলের সর্বশেষ